রোহিঙ্গা মুসলমান এই শব্দটা আপনারা বহুবার শুনেছেন। এই শব্দটা বেশ কয়েক বছর ধরেই আমরা খুব শুনছি। ভারত ও বাংলাদেশের রোহিঙ্গা মুসলমান উদ্বাস্তু একটা বড় ইস্যু। অনেকের অভিমত মানবিক কারণে এদের দেশে আশ্রয় দেওয়া উচিত, আবার অনেকেই মনে করেন এদের দেশে আশ্রয় দিলে দেশের অর্থনৈতিক অভ্যন্তরীণ সুরক্ষা বিঘ্নিত হবে। কিন্তু কেন এই রোহিঙ্গা মুসলমানরা দেশ ছেড়ে দলে দলে বাংলাদেশ এবং ভারতের দিকে আসছে? কি তাদের জাতি পরিচয়? কেনই বা তাদের এই রকম অবস্থা হলো? এই সব বিষয়গুলোই খুঁটিয়ে দেখব আজকের ভিডিওতে। আপনাদের সামনে পরিষ্কার করব এই রোহিঙ্গা মুসলমানরা কারা এবং এদের কথাই জানব। নমস্কার, আই এম বসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। অনেকেই বলেন যে রোহিঙ্গা মুসলমানরা হলো বিশ্বের অন্যতম নিগৃহীত সংখ্যালঘু। 1982 সালে বার্মার নাগরিকত্ব আইনের ফলে এই জাতিগোষ্ঠী নাগরিকত্ব থেকে বঞ্চিত হন এবং 1982 সাল থেকেই একটু একটু করে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে বার্মা সরকারের বিরোধ বাঁধতে শুরু করে এবং এই বিরোধের থেকেই একটু একটু করে মূল ভূখণ্ড থেকে রোহিঙ্গারা বিচ্ছিন্ন হতে থাকে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। বর্তমানে ইউএনও পর্যন্ত রোহিঙ্গা উদ্বাস্তুদের নিয়ে চিন্তিত। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছিলেন, রোহিঙ্গা হলো বিশ্বের সবথেকে বৈষম্যের শিকার হওয়া জনগোষ্ঠী। রোহিঙ্গারা হলো একটা রাষ্ট্রহীন জাতি। বহুদিন ধরে মিয়ানমার থেকে পালিয়ে যাওয়ার ফলে এখন সেখানে তাদের সংখ্যা তলানিতে। অনুমান করা হয় যে 1.4 মিলিয়ন রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়েছে। রোহিঙ্গা শব্দের মানে হলো আরাকানের বাসিন্দা। রোয়াং শব্দের অপভ্রংশ রোহিঙ্গা। কেউ আবার মনে করেন যে রোহিঙ্গা হলো রঙ্গুন শব্দের অপভ্রংশ। তাঁদের মতে রঙ্গুনে বসবাসকারী বহিরাগত অবার্মিজ সম্প্রদায় রোহিঙ্গা নামে পরিচিত ছিল। বর্তমানের এই রোহিঙ্গা শব্দটি অনেক পুরনো। ঐতিহাসিকরা মনে করে এই নামটি রাখাঙ্গা বা রোসাঙ্গা থেকে এসেছে। ব্রিটিশরা আরাকান দখল করার আগে থেকেই রোহিঙ্গা শব্দটা ব্যবহার হচ্ছে। ঐতিহাসিক ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন 1799 সালে লিখেছেন, রোহিঙ্গা নামটা রাজকীয় বার্মাতে প্রচলিত ছিল। তিনি মুসলমান আরাকানবাসী রোহিঙ্গাদের কথা অস্তিত্ব স্পষ্ট উল্লেখ করেছেন। তিনি 1794 থেকে 1815 সাল পর্যন্ত এই অঞ্চলে বেঙ্গল মেডিকেল সার্ভিসে কাজ করতেন। এছাড়াও জার্মান বাইবেল বিশারদ জোহান সাভারিক ভেটার তিনি লিখেছেন, রোহিঙ্গা একটি ভিন্ন ধরনের ভাষা রাজকীয় বার্মা অঞ্চলে প্রচলিত ছিল। বিংশ শতাব্দীতে স্বাধীন বার্মার প্রথম প্রধানমন্ত্রী উনু উত্তর রাখাইন অঞ্চলে এই জনগোষ্ঠীকে রোহিঙ্গা নামে পরিচিতি দিলেন। বার্মার বৌদ্ধ ধর্ম এবং সংস্কৃতি অতি প্রাচীন। ভৌগোলিকভাবে এই অঞ্চল বঙ্গোপসাগরের তটে হবার কারণে এখানে বহিরাগতদের সংমিশ্রণ হয়েছিল। মৌর্য সম্রাট অশোকের সময় বর্তমানে চট্টগ্রাম সহ আরাকান অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। এই অঞ্চলের সঙ্গে সমগ্র পৃথিবীর বহু অঞ্চলের যোগাযোগ ছিল। 1430 সালে বার্মায় চলছিল মারুকিউ রাজত্ব। রাজা ছিলেন মিনসমন। তিনি নিজের দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে বাংলার সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহের আশ্রয়ে থাকেন। 24 বছর পর মিনসমন জালালউদ্দিনের সহায়তায় রাজ্য উদ্ধার করেন এবং এই সময় সুলতানের সৈনিকদের সাথে মুসলমানদের আগমন হয়। মারুকিউ রাজত্ব অনেক সময় পর্যন্ত বাংলার সুলতানের কদর রাজ্য ছিল। ঐতিহাসিক তথ্য অনুসারে বহু মুসলমান এই সময় এখান থেকে ব্যবসা করতে আরাকানে গিয়েছিল এবং বৌদ্ধ নিম্নবিত্তরা বাংলার সুলতানের প্রভাবে ক্ষমতার কাছাকাছি থাকেন সুযোগ সুবিধা পাওয়ার জন্য এবং ইসলাম ধর্ম তারা গ্রহণ করেছিল। সুলতান জালালউদ্দিনের মৃত্যুর পর এবং আরাকান মারুক ইউ রাজত্বের পতনের পর থমং বংশের রাজত্ব শুরু হয়েছিল। 1437 সালে থংমং বংশের রামু চট্টগ্রামের বহু অঞ্চলে রাজত্ব বিস্তার করে তখন থেকেই চট্টগ্রামের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় হয়। 1666 সালে চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্বের সম্পূর্ণ অঞ্চল পুনর্দখল করেন মোগল সৈনিকরা। ওই সময় আরাকান জনসংখ্যা বাড়তে থাকে। অনেক মুসলমান যারা এখানে এসেছিল তারা এখানেই বসবাস শুরু করে দেয়। 17 শতাব্দীতে আরাকানে বসবাসরত পর্তুগিজ জলদস্যুরা প্রায় বাংলায় অভিযান চালাতো। এদের কাহিনী বাংলা সাহিত্যে উল্লেখ রয়েছে। এদের বলা হতো হারমাদ আর বর্গী। বহু বাঙালি মুসলমানকে ধরে বর্গীরা আরাকানে কৃতদাস হিসেবে বিক্রি করেছিল। এই কৃতদাসের মধ্যে একজন পরবর্তীকালে বড় কবি হয়েছিলেন, নাম আলাওয়াল। আলাওয়ালের পিতা ছিলেন তৎকালীন ফতোয়াবাদ রাজার দরবারের মন্ত্রী। আলাওয়াল মালিক জয়েশ মোহাম্মদের রচিত চিতোরের রানী পদ্মাবতী নিয়ে পদ্মাবাদ কাহিনী পুঁথি আকারে প্রকাশ করেছিলেন। বাল্যকালে আলাওয়াল তার পিতার সাথে নৌপথে সফরকালে ফরিদপুরের সন্নিকট হতে পর্তুগিজ দস্যুরা অপহরণ করে
এবং আরাকানে বিক্রি করে। আলাওয়াল পরবর্তীকালে রাজ দরবারের বডিগার্ড হিসেবে কিছুদিন কাজ করার সুবাদে দরবারে পরিচিত হন। আরাকানের বসতি স্থাপনকারী প্রথম মুসলমানরা খ্রিস্টীয় 15 শতকের মধ্যে এই অঞ্চলে ব্যবসা করতে এসেছিল। অনেকে বৌদ্ধরা যান নারা মেকলার দরবারে কাজ করেছিলেন। বর্মার রাজারা মুঘল প্রভাবে তাদের অনুকরণে রাজত্বের অনেক নিয়ম সাজিয়েছিল, এমনকি বহু মুসলিম উপাধিও ব্যবহার করতে শুরু করে। বহু ইসলামিক সংস্কৃতি প্রাচীন বার্মিজ সংস্কৃতিকে গ্রাস করতে থাকে। বর্মার মানুষ ভয় পায়। 1785 সালে দেশের দক্ষিণ থেকে বৌদ্ধ বার্মিজরা আরাকান আক্রমণ করে এবং জয় করে। তারা যে সমস্ত মুসলিম রোহিঙ্গারা পুরুষদের খুঁজে পেত তাদের তাড়িয়ে দিয়েছিল এবং হত্যা করেছিল। এই সময় বহু মুসলমান ভারতে পালিয়ে আসে। তখন ভারতে ব্রিটিশ রাজত্ব। 1826 সালে ব্রিটিশরা প্রথম অ্যাংলো বার্মি যুদ্ধের পরে আরাকান নিয়ন্ত্রণ করে। তারা বাংলার কৃষকদের আরাকানের জনবসতিপূর্ণ এলাকায় যেতে উৎসাহিত করেছিল, যার মধ্যে মূলত এলাকার রোহিঙ্গা এবং স্থানীয়রা সবাই ছিল। ব্রিটিশদের জোর করে মুসলমান কৃষকদের নিয়ে গিয়ে বসানো বেশিরভাগ বৌদ্ধ রাখাইন জনগণের কাছে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। কৃষকদের জন্য আরাকানের কম জনঅধ্যুষিত এবং উর্বর উপত্যকার আশেপাশের এলাকা থেকে বাঙালি অধিবাসীদের অভিবাসন করার নীতি গ্রহণ করেছিল ব্রিটিশরা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে আরাকান পর্যন্ত বিস্তৃত করেছিল। আরাকান এবং বাংলার মাঝে কোনো আন্তর্জাতিক সীমারেখা ছিল না এবং এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞাও ছিল না। তাছাড়া ব্রিটিশরা আরাকান দখলের পূর্বেকার সময় কালাদান নদীর উত্তর তীর পর্যন্ত চট্টগ্রামের দক্ষিণ সীমানা ছিল, যা বার্মার সাথে যুক্ত ছিল বলে কোনো ঐতিহাসিক দলিলের অস্তিত্ব এখনও পর্যন্ত পরিলক্ষিত হয়নি। এদের ভাষাও বার্মার থেকে আলাদা। মিয়ানমারের আরাকান রাজ্যের রাখাইন বা রোহিঙ্গা জনগোষ্ঠীর আধুনিক লিখিত ভাষাই হল রোহিঙ্গা ভাষা। এটি ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্গত, যার সাথে চট্টগ্রামের চাটগাইয়া ভাষার মিল ছিল। 19বিংশ শতকে হাজার হাজার বাঙালি কাজের সন্ধানে চট্টগ্রাম অঞ্চল থেকে আরাকানে গিয়ে বসতি গড়েছিল। এছাড়াও হাজার হাজার রাখাইন আরাকান থেকে বাংলায় চলে এসেছিল। ফলে মুসলমানদের চাপে মায়ানমারের অধিবাসীরাই প্রায় দেশ ছাড়া অবস্থায় চলে গিয়েছিল। 1891 সালে ব্রিটিশদের করা এক আদমশুমারিতে দেখা যায় আরাকানে তখন 58,255 জন মুসলমান ছিল। 1911 সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে 1,78,647 জন হয়। অভিবাসনের মূল উদ্দেশ্য ছিল ব্রিটিশ বাংলায় সস্তায় শ্রম, যা আরাকানের ধান ক্ষেতের কাজে লাগত। বাংলার অধিবাসীদের বেশিরভাগই ছিল চট্টগ্রাম অঞ্চলের, মূলত আরাকানের দক্ষিণেই অভিবাসিত হয়েছিল। এটা নিশ্চিত যে ভারতের এই অভিবাসন প্রক্রিয়া ছিল পুরো অঞ্চল জুড়ে, শুধু আরাকানেই নয়। ঐতিহাসিক থান্ট মিন্ট ইউ লিখেছেন, বিংশ শতাব্দীর শুরুতেই বার্মায় আসা ভারতীয়দের সংখ্যা কোনোভাবেই 2.5 লক্ষের কম নয়। এই সংখ্যা 1927 সাল পর্যন্ত বাড়তেই থাকে এবং অভিবাসীদের সংখ্যা হয় 4,80,000। রঙ্গুন নিউ ইয়র্ককে অতিক্রম করে বিশ্বের বড় অভিবাসন বন্দর হিসাবে প্রতিষ্ঠিত হয়। মোট অভিবাসীদের সংখ্যা ছিল প্রায় 1.3 কোটি বা 13 মিলিয়ন। অর্থাৎ বার্মার রঙ্গুন, আকিয়া, বেসিন, প্যাথিন এবং মৌমেইনের মতন অধিকাংশ বড় শহরগুলিতে ভারতীয় অভিবাসীরা ছিল সংখ্যাগরিষ্ঠ। ব্রিটিশ শাসনে বর্মীরা অসহায়ত্ব বোধ করত এবং দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে তারা অভিবাসীদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করত। অভিবাসনের ফলে সংঘাত মূলত আরাকানেই ছিল সবচেয়ে প্রকট। 1939 সালে রোহিঙ্গা মুসলমান এবং রাখাইন বৌদ্ধদের মধ্যেকার দীর্ঘ শত্রুতায় আবাসনের জন্য ব্রিটিশ প্রশাসন জেমস ইস্টার এবং 3 দূতের দ্বারা একটি বিশেষ অনুসন্ধান কমিশন গঠন করা হয়। কমিশন অনুসন্ধান শেষে সীমান্ত বন্ধ করার সুপারিশ করে। এর মধ্যে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এরপরে ব্রিটিশরা আরাকান ছেড়ে চলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীন বার্মা আক্রমণ করে। ব্রিটিশ শক্তি পরাজিত হয়, ক্ষমতা ছেড়ে চলে যায়। এর ফলে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে বৌদ্ধ রাখাইন এবং মুসলমান রোহিঙ্গাদের মধ্যেকার সাম্প্রদায়িক দাঙ্গা ছিল উল্লেখযোগ্য। এই সময় ব্রিটিশপন্থীদের সাথে বার্মার জাতীয়তাবাদীদেরও সংঘর্ষ শুরু হয়ে যায়। জাপানিদের আক্রমণের সময় উত্তর আরাকানের ব্রিটিশপন্থী অস্ত্রধারী মুসলমানদের দল বাফার জোন সৃষ্টি করে। জাতীয়তাবাদী বৌদ্ধরা এর জন্য মুসলমানদের ওপর ভয়ানক ক্ষুব্ধ হয়। রোহিঙ্গারা যুদ্ধের সময় মিত্রপক্ষকে সমর্থন করেছিল এবং জাপানি শক্তির বিরোধিতা করেছিল। পর্যবেক্ষণে সাহায্য করেছিল মিত্রশক্তিকে। জাপানিরা হাজার হাজার রোহিঙ্গাকে নির্যাতন, ধর্ষণ এবং হত্যা করেছিল। এই সময় প্রায় 22,000 রোহিঙ্গা সংঘর্ষ এড়াতে সীমান্ত অতিক্রম করে বাংলায় চলে গিয়েছিল। 1947 সালে ভারত এবং পাকিস্তান সৃষ্টির সময় রোহিঙ্গারা পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নার সাথে একাধিক বৈঠক করে এবং পাকিস্তানের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করে।
তাদের এই কাজটা আরাকানের অন্য জনগোষ্ঠী মেনে নিতে পারেনি। তাদের কপালে বেঈমান তকমা লেগে যায়। এদিকে জিন্না রোহিঙ্গাদের এই প্রস্তাব স্বীকার করেননি। তখন তারা নিজেরাই রোহিঙ্গা মুসলিম পার্টি গঠন করে আরাকান স্বাধীন করার জন্য সশস্ত্র সংগ্রাম শুরু করে। 1962 সালে সামরিক সরকার বার্মার ক্ষমতা পেলে রোহিঙ্গাদের উপর অত্যাচার বেড়ে যায়। 1978 আর 1992 সালে দুবার তাদের উপর সামরিক অভিযান চালানো হলে 5 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রায় অর্ধ শতাব্দী ধরে বার্মা শাসন করছে মিয়ানমারের সামরিক জান্তা। ক্ষমতা কুক্ষিগত করার জন্য এরা বার্মিজ জাতীয়তাবাদ এবং থেরাভেরা বৌদ্ধ ধর্মীয় মতবাদ ব্যাপকভাবে ব্যবহার করে থাকে। আর এর ফলেই তারা রোহিঙ্গা চীনা জনগোষ্ঠী যেমন কোকাং পান্থাইদের মানে চীনা হুই মুসলমানদের মতন ক্ষুদ্র জাতিসত্তাকে ব্যাপকভাবে নির্যাতন করে থাকে। কিছু নব্য গণতন্ত্রপন্থী নেতা যারা বার্মার প্রধান জনগোষ্ঠী থেকে এসেছেন তারাও কিন্তু রোহিঙ্গাদের বার্মার জনগণ হিসাবে স্বীকার করেন না। বার্মার সরকার রোহিঙ্গা এবং চীনা জনগোষ্ঠীর মতন ক্ষুদ্র জাতিসত্তাদের বিরুদ্ধে দাঙ্গার উস্কানি দিয়ে থাকে এবং এই কাজ তারা অতি সফলতার সাথেই করে যাচ্ছে। রাখাইনে 2012 সালের দাঙ্গা হচ্ছে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের মুসলিম এবং বৌদ্ধ রাখাইনদের মধ্যে চলমান সংঘর্ষের ঘটনা প্রবাহ। দাঙ্গা শুরু হয় জাতিগত কোন্দলকে কেন্দ্র করে এবং উভয় পক্ষই এতে জড়িত হয়ে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুসারে 1978 সাল থেকে মিয়ানমারের মুসলিম রোহিঙ্গারা মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে এবং তারা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে। 2005 সাল থেকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের কমিশনার রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রত্যাবাসনের চেষ্টা করেছিলেন, কিন্তু মিয়ানমারে অবস্থিত রোহিঙ্গা শিবিরেও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেই চেষ্টা বাতিল হয়ে যায়। 2012 সালে রাখাইন রাজ্যের দাঙ্গার পরও 2015 সাল পর্যন্ত 1,40,000 রোহিঙ্গা মিয়ানমারের অভ্যন্তরীণ শিবিরে বসবাস করত। জাতিসংঘের বেশ কিছু চেষ্টার পরও বাংলাদেশে শরণার্থী হয়ে আসা রোহিঙ্গারা 2012 সালের দাঙ্গার পর নির্যাতনের ভয় আর ফিরে যেতে চাননি। বাংলাদেশ সরকারও সে সময় রোহিঙ্গাদের জন্য বরাদ্দ কমিয়ে দিয়েছিল, ভবিষ্যতে রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশে উৎসাহ না পায়। 2009 সালের ফেব্রুয়ারিতে মালাক্কা প্রণালীতে 21 দিন সাগরে ভাসার পর অনেক রোহিঙ্গাকে সে সময় স্থানীয় জেলেরা উদ্ধার করেছিল। হাজার হাজার রোহিঙ্গা থাইল্যান্ডেও আশ্রয় গ্রহণ করে। তবে অভিযোগ রয়েছে থাইল্যান্ড থেকে রোহিঙ্গাদের পুনরায় নৌকায় করে খোলা সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। 2009 সালের ফেব্রুয়ারিতে 190 জন রোহিঙ্গা শরণার্থীকে থাই সেনাবাহিনী সাগরে ভাসিয়ে দেয় বলেই প্রমাণ পাওয়া যায়। ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছে উদ্ধার হওয়া রোহিঙ্গারা বলেছেন তাদের থাই সেনাবাহিনী ধরেছিল এবং নির্যাতন করে পুনরায় খোলা সাগরে ভাসিয়ে দেয়। রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় 2005 সালে। বার্মার কূটনীতিকদের সাথে এক বৈঠকের পর 2009 সালে বাংলাদেশ সরকার ঘোষণা করে তারা শরণার্থী শিবিরে বসবাস করা 9,000 রোহিঙ্গাকে স্বদেশে ফিরিয়ে দেবে। 2011 সালের 16 অক্টোবর মিয়ানমারের নতুন সরকার নিবন্ধিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে স্বীকৃতি জানায়, কিন্তু 2012 সালের রাখাইন দাঙ্গা সেই চেষ্টাকে বিফল করে দেয়। 2014 সালের 9 মার্চ বার্মা সরকারের রোহিঙ্গা শব্দটি নিষিদ্ধ করে এবং 3 দশকের মধ্যে প্রথমবারের মতন 2014 সালের আদমশুমারিতে সংখ্যালঘুদের বাঙালি হিসাবে নিবন্ধের জন্য আহ্বান করে। 2014 সালের 7ই মে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভ একটি বিল পাশ করে যেখানে রোহিঙ্গা এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারকে আহ্বান জানানো হয়। লন্ডনের কুইন ম্যারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টেট ক্রাইম ইনিশিয়েটিভ কমিটির গবেষকরা বলেছেন মিয়ানমার রোহিঙ্গাদের গণহত্যা করে দেশ থেকে বিতাড়িত করার শেষ পর্যায়ে রয়েছে। 2016 সালের নভেম্বরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একজন উচ্চপদস্থ কর্মকর্তা রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূল করা হচ্ছে বলেই মিয়ানমারের বিরুদ্ধে অভিযোগ করেন। এই হলো বর্তমানে রোহিঙ্গাদের পরিস্থিতি। ইতিহাস যাই হোক না কেন, মানুষ মানুষের জন্য ভাবে। আর এই রোহিঙ্গা মুসলমান তাদের অতীতে কি ঘটনা ঘটেছিল তার জন্য বর্তমান প্রজন্ম যে সমস্যার মধ্যে পড়েছে, বর্তমান প্রজন্মের ছোট ছোট বাচ্চা এমনকি বহু নারী যেভাবে সমস্যার মধ্যে পড়েছে, এটা কিন্তু গোটা বিশ্বের কাছে ডেফিনেটলি একটা বড় সমস্যা। ধর্মীয়ভাবে আপনি অনেক চিন্তাভাবনা করতে পারেন, কোনো ধর্মকে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে মানুষ বিপথে রয়েছে, মানুষ বিপদে রয়েছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। সমস্ত কিছুকেই এক ঘাটে নিয়ে এসে ফেললে হয়তো কোথাও বিশ্লেষণ ভুল হতে পারে। আমার বিশ্লেষণ ভুল কিনা ঠিক সেটা সঠিকভাবে আপনারাই জানাতে পারেন, তাই আমাকে কমেন্ট করে লিখতে পারেন আমার এই কমেন্ট সেকশনে। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে আবারও বলবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে, এখানে শেষ করছি। আর হ্যাঁ, যেতে যেতে বলবো আমার ইনস্টাগ্রাম আইডি Iam_Kunal Bose,
আপনারা চলে আসতে পারেন এখানে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। এখানে শেষ করছি। জয় হিন্দ।